আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকে আমাদের মার্চ ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস অ্যান্ড আদার্স কর্তৃক আয়োজিত সান্ধ্যকালীন আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে বাংলা সাহিত্য। আপনাদের 9 নাম্বার লেকচার, যেটা 9 নাম্বার লেকচারে সমসাময়িক যে সাহিত্যিক তাদের সাহিত্যকর্ম এবং সাহিত্যকর্মের বিভিন্ন উপজীব্য বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সাহিত্যকে বলা হয় জীবনের দর্পণ। জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা এগুলোই কি হয়, সাহিত্যের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। আর এই জীবনের অনুভূতিগুলো যখন আমরা সাহিত্যে পাই তখন আমরা জীবনের সাথে মিলিয়ে দেখি, আর সেখানে আমরা আমাদের জীবনের সাথে এটা সাদৃশ্য পাই। তখন সাহিত্য আমাদের কি হয়ে যায়, আমাদের বিনোদনের একটা অংশ হয়ে যায়, আমাদের ভালো লাগার একটা জিনিস হয়। তো সাহিত্য মানেই সেখানে রসের খেলা। সাহিত্যের রস আছে, অবশ্যই আছে, কি বলেন? সাহিত্যের রস নাই? রস তো রসগোল্লাতেও আছে, কিন্তু রসগোল্লায় যে রস পাওয়া যায় সেটা কি রস? মিষ্টি রস। কিন্তু সাহিত্যে আছে 9 রকমের রস। রসগোল্লায় এক রকমের রসে এত মজা, সাহিত্যে যেখানে 9 রকমের রস আছে, মজাটা কয় গুণ হবে? 9 গুণ, তাই না? কথা ঠিক আছে, তবে সাহিত্যের রস পেতে হলে পাঠককে একটু ধৈর্যশীল হতে হয়, এবং যত ধৈর্য সহকারে সাহিত্যের গভীরে প্রবেশ করবে সে অনুযায়ী রস আস্বাদন করতে পারে। কিন্তু আমাদের আসলে এত গভীরে যে কাজ নেই, কারণ আমাদের আলোচনাগুলো হবে পরীক্ষা ভিত্তিক। পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেই টাইপের প্রশ্ন ভিত্তিক আমাদের আলোচনা হবে, অর্থাৎ আমাদের আলোচনা হবে অনেকটা কি তথ্য ভিত্তিক, তাই না? সাহিত্যের গভীরে গেলে সাহিত্যের রস পাওয়া যাবে, কিন্তু সেখানে গেলে আবার পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেই রস থেকে আমরা বঞ্চিত হব। আমাদের উদ্দেশ্য হলো পরীক্ষার প্রশ্নগুলো সঠিকভাবে যেন আমরা উত্তর করতে পারি। তো আমাদের আলোচনা সেটাই সেই রকমই হবে। মানে আমাদের আলোচনা যদিও সাহিত্যের, কিন্তু সেটা কেমন হবে, মানে রসগোল্লা কিন্তু রস নাই, এমন রসগোল্লা হয় নাকি? নাটোরে পাওয়া যায়। নাটোরে এক ধরনের গোল্লা পাওয়া যায়, কি নাম জানেন? কাঁচা গোল্লা। যারা কাঁচা গোল্লা বিক্রি করে ওরা কি বলে জানেন? নাটোরের কাঁচা গোল্লা বিনা রসে রসগোল্লা। রসগোল্লা কিন্তু রস গড়িয়ে গড়িয়ে পড়ে না, তারপরেও নাম রসগোল্লা। তাহলে রসগোল্লার নামটা হলো কিভাবে? এইটার উত্তর আমি পেয়েছি এক হকারের কাছে। ঢাকায় একদিন এক গাড়িতে উঠলাম, তো ওই গাড়িতে উঠেছে হকাররা। হকাররা তো যে যে পণ্য নিয়ে গাড়িতে উঠে ওই পণ্যের গুণকীর্তন করতে করতে মুখ দিয়ে ফেনা বের করে দেয়। চকলেট বিক্রি করছে কাঁচাগোল্লা দিয়ে বানানো। কি বলছে? আপনার আমার কাছে পাবেন নাটোরের কাঁচাগোল্লা চকলেট। একটা চকলেট মুখে দিয়ে চাবাবেন তো মুখের মধ্য দিয়ে নদীর স্রোতের মতো রস প্রবাহিত হতে থাকবে। মানে রস আছে, কিন্তু পাওয়ার উপায় কি? দাঁত যদি সবগুলো থাকে, চাবানোর যদি শক্তি থাকে আর সুস্থ থাকে, তাহলে হয়তো কিছু রসের সন্ধান পাওয়া গেল। তো আমাদের সাহিত্যের ক্লাস হলেও সেটা কেমন হবে? ওই রসগোল্লার মতো রস গড়িয়ে পড়বে না, ওই কাঁচাগোল্লার মতো কিছু চোখ বন্ধ করে কিছু রস পেলাম তো পেলাম। তো আমরা সাহিত্যের বিভিন্ন বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। সেখানে বাংলা সাহিত্যের যে জন্ম হয়েছে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ের মধ্যে আমরা বিখ্যাত যে সমস্ত সাহিত্যিককে পেয়েছি তাদের সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করব। তো বাংলা সাহিত্যের যে পুরো ইতিহাস, সেখানে আমরা পেয়েছি প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এখানে প্রাচীন যুগ, এখানে তেমন কোনো একটাই আমরা সাহিত্যকর্ম পেয়েছিলাম, চর্যাপদ। এখানে চর্যাপদে যে সাহিত্য পেয়েছি সেই সাহিত্যে আসলে একটাই সাহিত্যিক নিদর্শন, সেখানে বৌদ্ধ সহজিয়াদের সাধন তত্ত্ব আমরা পেয়েছি। তো সেখানে প্রায় 24 জন পদকর্তা পদগুলো রচনা করেছিলেন। সেখানে কি হয়েছে, বৌদ্ধ সহজিয়া যারা তারা তাদের সাধন ভজনের তত্ত্ব এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। তো সেই সাহিত্যকর্ম রচিত হয়েছিল সেই 7ম শতকে, কিন্তু হারানো গিয়েছিল। পরে আমরা কত সালে, 1907 সালে বিখ্যাত পণ্ডিত কে,
ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তিনি এটা কি করেছেন, উদ্ধার করার পরে আমরা জানতে পারলাম যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ছিল। আর মধ্যযুগে আমরা বিখ্যাত কিছু সাহিত্যকর্ম পেয়েছি। একটা সাহিত্যকর্ম পেয়েছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, একটা পেয়েছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তারপরে এখানে পেয়েছি আমরা বৈষ্ণব সাহিত্য, এখানে আমরা পেয়েছি মঙ্গল কাব্য, এখানে আমরা পেয়েছি লোকসাহিত্য। আর অনুবাদ সাহিত্য পেয়েছি, সেখানে পেয়েছি কিছু রোমান্টিক ধারার প্রণয়োপাখ্যান, রোমান্টিক প্রণয় কাব্য। তো এই যে সাহিত্যকর্মগুলো আমরা মধ্যযুগে পেয়েছি, সেখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিত হয়েছিল রাধা কৃষ্ণের প্রেম লীলা নিয়ে। রাধা এবং কৃষ্ণ এই কাব্যের দুটা প্রধান চরিত্র, তাদের প্রেম কাহিনী। যদিও বৈষ্ণব মতে রাধা হলো জীবাত্মা বা সৃষ্টির প্রতীক, আর কৃষ্ণ হলো পরমাত্মা বা স্রষ্টার প্রতীক। অর্থাৎ স্রষ্টার সাথে সৃষ্টির যে সম্পর্ক, যেটা আধ্যাত্মিক সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু এই কাব্যে যিনি এই কাব্যটা রচনা করেছেন, বড়ু চণ্ডীদাস। কে? বড়ু চণ্ডীদাস যে এই কাব্যটি রচনা করেছেন, তিনি রাধা কৃষ্ণকে আধ্যাত্মিক হিসাবে উপস্থাপন করেননি। এখানে তিনি কি করেছেন, রাধা কৃষ্ণকে মানবী হিসেবে উপস্থাপন করেছেন, যাদের মধ্যে প্রেম রয়েছে এবং প্রেমের মধ্যে দৈহিক কামনা বাসনা, সেই বিষয়গুলো উপজীব্য হিসেবে এখানে উঠে এসেছে। আর এই রাধা কৃষ্ণের যে প্রেম, তা সেখানে ঘটকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই বড়াই, তাকে বলা হয় রাধা কৃষ্ণের প্রেমের দ্যুতি। আর বৈষ্ণব সাহিত্য মূলত মধ্যযুগের বিখ্যাত সাহিত্যকর্ম, যেখানে 165 জন কবি এই ধারার কাব্য রচনা করেছেন। সেখানে আমরা বৈষ্ণব সাহিত্যের মধ্যে যে সকল সাহিত্যিককে পেয়েছি উল্লেখযোগ্য বিখ্যাত, মোট 165 জন। অবশ্য 165 জনের মধ্যে একজন কবি ছিলেন আধুনিক যুগের, যিনি ছিলেন রবীন্দ্রনাথ। তিনি রচনা করেছেন বিখ্যাত তার পদাবলী সাহিত্য, যেটার নাম হলো ভানুসিংহ ঠাকুরের পদাবলী। রবীন্দ্রনাথ আধুনিক যুগের, আর বাকি 164 জন কবি ছিলেন মধ্যযুগের, যারা পদাবলী সাহিত্য রচনা করেছেন। এই মোট 165 জন কবি, তাদের মধ্যে উল্লেখযোগ্য বিখ্যাত যে সমস্ত সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন, তাদের মধ্যে ছিলেন জয়দেব। একজন হলেন জয়দেব, তারপরে বিদ্যাপতি, তারপরে চণ্ডীদাস ছিলেন, জ্ঞানদাস, আর একজন বিখ্যাত হলেন গোবিন্দ দাস। এই 5 জন কবি ছিলেন পদাবলীর বিখ্যাত মহাকবি বলা হয় যাদেরকে। তো এখানে জয়দেব যে কাব্যটা রচনা করেছেন, তার কাব্যের নাম ছিল গীত গোবিন্দম। আর বিদ্যাপতি, তিনি যদিও মিথিলার কবি ছিলেন, বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি, এবং তিনি তার ভাষা ছিল মৈথিলি ভাষা। তিনি মিথিলার কবি ছিলেন এবং তার ভাষা ছিল মৈথিলি ভাষা। কিন্তু বিদ্যাপতি সম্পর্কে যে কথাটা বলা হয়, যে বাংলায় একটি চরণ না লিখেও যিনি বাংলা ভাষার কবি হিসেবে পরিচিত, তিনি হলেন বিদ্যাপতি। তাহলে তিনি লিখেছিলেন কোন ভাষায়? তিনি লিখেছেন ব্রজবুলি ভাষায়, যেখানে বাংলা এবং মৈথিলি ভাষার মিশ্রণে তার সৃষ্ট সাহিত্যকর্ম রচনার জন্য
তার সৃষ্ট ভাষা হলো ব্রজবুলি ভাষা। এই ভাষায় তিনি সাহিত্যকর্ম রচনা করেছেন। তো তিনি যে সমস্ত পদাবলী রচনা করেছিলেন সবটাই ছিল ব্রজবুলি ভাষা। তবে ব্রজবুলি ভাষা ছাড়াও তিনি আরও কিছু গ্রন্থ রচনা করেছেন, সেখানে তিনি প্রাকৃত ভাষা ব্যবহার করেছেন, তাই না, সংস্কৃত ভাষা তার ব্যবহার আছে। তিনি বেশ কয়েকটা ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করেছিলেন। চণ্ডীদাস, চণ্ডীদাস পদাবলীর বৈষ্ণব পদাবলীর আর একজন বিখ্যাত কবি। যে ওখানে তো বাইরে চলে গেছে না। আচ্ছা, জয়দেবের কাব্যটার নাম হলো গীত গোবিন্দম। হ্যাঁ, আমি কাব্যটার নাম আবার লিখছি, গীত গোবিন্দম। ওকে, তো চণ্ডীদাস যাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি, কারণ মধ্যযুগে যখন ধর্ম দেবদেবী ভিত্তিক আলোচনায় ছিল প্রধান, সেই সময় তিনি মানুষ সম্পর্কে বিখ্যাত কথা বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষ সম্পর্কে এমন কথা বলার জন্য তাকে বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি। তো তার আরো বিখ্যাত চরণ আছে, সই কেমনে ধরি বহিয়া, আমার বধুয়া আন বাড়ি যাই, আমার আঙ্গিনা দিয়া। এখানে জ্ঞানদাস, তিনি চণ্ডীদাসের ভাবশিষ্য কবি ছিলেন। বিদ্যাপতির ভাবশিষ্য কবি ছিলেন গোবিন্দ দাস। এই 5 জন কবি ছিলেন বৈষ্ণব পদাবলীর বিখ্যাত কবি। তারপরে আমরা পেয়েছি মঙ্গল কাব্য। মধ্যযুগের সবচেয়ে দীর্ঘ সময় ধরে যে কাব্যটা রচিত হয়েছে সেটা হলো মঙ্গল কাব্য। 15 শতকে ছিল এই কাব্যের সূচনা, আর ষোড়শ শতকে ছিল এর বিকাশ, কিন্তু অষ্টাদশ শতকে এই কাব্যের পরিণতিকাল। অর্থাৎ 400 বছর ধরে 62 জন কবি এই কাব্য রচনা করেছেন। এর মধ্যে বিখ্যাত যে সমস্ত আমরা কাব্য পেয়েছি মঙ্গল কাব্যের মধ্যে, একটা ছিল মনসা মঙ্গল। মনসা মঙ্গল এটা ছিল মঙ্গল কাব্যধারার মধ্যে সবচেয়ে প্রাচীন মঙ্গল কাব্য। মনসা মঙ্গল ছিল সবচেয়ে প্রাচীন। এই মনসা মঙ্গল কাব্যে দেবী মনসার মাহাত্ম্য প্রচারিত হয়েছে, এবং সেখানে বেহুলা এবং লকিন্দরের যে কাহিনী সেটা এখানে আলোচিত হয়েছে। তো মনসা মঙ্গল কাব্যের মধ্যে উল্লেখযোগ্য কিছু চরিত্র আছে। সেখানে আছে চাঁদ সওদাগর, যাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম কি বলা হয় তাকে, বাংলা সাহিত্যের প্রথম প্রতিবাদী চরিত্র। বাংলা সাহিত্যের প্রথম প্রতিবাদী চরিত্র ছিল চাঁদ সওদাগর। মনসা মঙ্গল কাব্যের আরো যে চরিত্র, বেহুলা, নায়িকার নাম হলো লখিন্দর। ঠিক আছে, বেহুলাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম স্বামী ভক্ত চরিত্র। ঠিক আছে, প্রথম স্বামী ভক্ত চরিত্র। তো এখানে বেহুলা নায়িকা আর লখিন্দর হলো নায়ক, তাদের অমর প্রেমের কাহিনী এখানে বর্ণিত হয়েছে। এরপরে রয়েছে চণ্ডী মঙ্গল কাব্য। মনসা মঙ্গল কাব্যের বিখ্যাত যে সমস্ত কবিরা ছিলেন, বিখ্যাত কবিদের মধ্যে মনসা মঙ্গল কাব্যের কবিদের মধ্যে ছিলেন কানা হরি দত্ত, যাকে আদি কবি বলা হয়। কানা হরি দত্ত, ওই মনসা ছিল কানা, আর কানাকে নিয়ে হরি দত্ত লেখালেখি করার কারণে মনসা তার চোখে দিয়েছে সবল, আর সে হয়ে গেছে কানা। এই জন্য নাম হলো কানা হরি দত্ত, মানে কানা কানা মিল আছে, মনসাও কানা, হরি দত্তও কানা। তো কানা হরি দত্ত তিনি হলেন মনসা মঙ্গল কাব্যের আদি কবি। এখানে আরো বিখ্যাত কিছু কবি ছিলেন মনসা মঙ্গল কাব্যে। আরেকজন বিখ্যাত কবি ছিলেন বিজয় গুপ্ত, তার বাড়ি ছিল বরিশাল। বিজয় গুপ্ত।
আরেকজন ছিলেন বিপ্রদাস পিপিলাই, আরেকজন ছিলেন দ্বিজ বংশীদাস। এই দ্বিজ বংশীদাস তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাবা, তার বাড়ি ছিল কিশোরগঞ্জ। এরপরে চণ্ডীমঙ্গল কাব্য। চণ্ডীমঙ্গল কাব্যে এখানে দুইটা কাহিনী রয়েছে। একটা কাহিনীতে চরিত্র আছে কালকেতু, কালকেতু, ফুল্লরা, ভাড়ু দত্ত। আর এক কাহিনীতে আছে, আর এক কাহিনীর মধ্যে আছে ধনপতি, সদাগর, লহনা, আর একজন হলো খুলনা, খুলনা না খুলনা। এটা হলো চণ্ডীমঙ্গল কাব্যের দুইটা কাহিনী। একটা হলো কালকেতু উপাখ্যান, আর একটা হলো ধনপতি সদাগর উপাখ্যান। এটা হলো বেদ শ্রেণীকে নিয়ে, আর এটা হলো বণিক শ্রেণীকে নিয়ে। তো এখানেও চণ্ডীমঙ্গল কাব্যে চণ্ডী দেবীর পূজা প্রচারের কাহিনী এখানে বর্ণিত হয়েছে। এরপরে আর একটা বিখ্যাত মঙ্গল কাব্য হলো অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল হলো মঙ্গল কাব্য ধারার মধ্যে সর্বশেষ মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য ধারার সর্বশেষ মঙ্গল কাব্যের নাম হলো অন্নদামঙ্গল। এই অন্নদামঙ্গল কাব্যে দুইটা বিখ্যাত চরিত্র আছে। একটা হলো হীরা মালিনী, আর একটা হলো ঈশ্বরী পাটনি। একটা হীরা মালিনী আর একটা ঈশ্বরী পাটনি। ঈশ্বরী পাটনি চরিত্রটা ইম্পর্টেন্ট। তার একটা বিখ্যাত ডায়লগ আছে। ওই অন্নদা দেবী যখন খেয়া পার হয়, তখন ঈশ্বরী পাটনিকে কোনো কিছু চাওয়ার জন্য অনুমতি দিয়েছিল। তখন ঈশ্বরী পাটনি কি চেয়েছে? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। পরীক্ষায় আসে, চরণটা লিখে রাখেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। পরীক্ষায় আসে উক্তিটি কার, কিংবা উক্তিটি কোন কাব্যের, অথবা উক্তিটির স্রষ্টাকে। ঠিক আছে, এই গেল মঙ্গল কাব্য। এরপরে আমরা মধ্যযুগে আর একটা সাহিত্যিক ধারা পাই, সেটা হলো রোমান্টিক প্রণয় কাব্য। রোমান্টিক প্রণয় কাব্যের মধ্যে আমরা পাই ইউসুফ জুলেখা, লাইলি মজনু, তারপরে আমরা পেয়েছি পদ্মাবতী। এই যে কাব্যগুলো, এই কাব্যগুলো বিখ্যাত। ইউসুফ জুলেখা, তারপরে লাইলি মজনু, এগুলো ফার্সি ভাষায় লেখা হয়েছে। ইউসুফ জুলেখার বিখ্যাত প্রেম কাহিনী এখানে বর্ণিত হয়েছে। লাইলি মজনু কাব্যে লাইলি তো নায়িকা, কিন্তু মজনু, এটা মজনু বলা হয়। লাইলির প্রেমে পাগল হয়ে গিয়েছিল, এই জন্য তাকে মজনু বলা হয়, কিন্তু তার আসল নাম ছিল কায়েস। আর হিন্দি ভাষায় আমরা বিখ্যাত একটা কাব্য পেয়েছি, যেটার নাম হলো পদ্মাবতী। এটার রচয়িতা ছিলেন, হিন্দি ভাষায় লেখা হয়েছিল, যেটা মালিক মোহাম্মদ জায়ুসি লিখেছিলেন, কিন্তু বাংলায় এটা অনুবাদ করেছিলেন আলাউল। যে কারণে আলাউল এই কাব্য যে রচনা করেছেন, সেখানে পদ্মাবতীর রূপ বর্ণনা করেছেন। পায়ের চুল থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একদম সূক্ষ্ম বর্ণনা তিনি দিয়েছেন। পদ্মাবতীর ঠোঁটের বর্ণনা দিয়েছেন। তাম্বুল রাতুল হইলেও অধর পরশে। পদ্মাবতীর ঠোঁটের কথা বলেছেন, যে পদ্মাবতীর ঠোঁট এত লাল যে তার লাল ঠোঁটের স্পর্শে সবুজ পানটাও লাল হয়ে যায়।
এটা ছিল পদ্মাবতী। আর একটা হিন্দি ভাষার গ্রন্থ ছিল সতী ময়না, সতী ময়না ও লোর চন্দ্রানী। এটা আরাকান রাজসভার আদি কবি ছিলেন দৌলত কাজী, তিনি এই কাব্যটা প্রথম শুরু করেছিলেন লেখা, তবে শেষ করতে পারেননি। শেষে আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি ছিলেন আলাউল, তিনি সেই কাব্যটি শেষ করেছিলেন। এটা মূলত ত্রিভুজ প্রেমের কাহিনী, যেখানে যেখানে ময়না এবং চন্দ্রানী এই দুইজন হলো নায়িকা আর রাজা লোর হলো নায়ক। আমরা মধ্যযুগে আরেকটা বিখ্যাত সাহিত্যকর্ম পেয়েছি, লোক সাহিত্য। লোক সাহিত্যের মধ্যে মূলত গীতিকা যেটা, এবং এর মধ্যে ময়মনসিংহ গীতিকা, ময়মনসিংহ গীতিকা, ময়মনসিংহ গীতিকার এখানে বিভিন্ন পালা আছে। এর মধ্যে একটা পালা হলো মহুয়া, একটা পালা মহুয়া, যেটা ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালা। মহুয়াটা হলো শ্রেষ্ঠ পালা। এই মহুয়া পালায় আমরা যে চরিত্র পাই সেটা হলো মহুয়া নায়িকা। নায়কের নাম নদের চাঁদ, আর একটা চরিত্র হলো হুমরা বেদে। মহুয়া পালা এটা। আর একটা উল্লেখযোগ্য পালার নাম লিখে রাখবেন, আলাল দুলালের পালা। আলাল দুলালের পালা। আলাল দুলালের পালায় চরিত্র যেটা পাই, একটা হলো আলাল, একটা হলো দুলাল, আর একটা হলো মদিনা। আলাল দুলালের পালা এটা লিখেছেন মনসুর বয়াতি। আর মহুয়া পালার রচয়িতা দিজ কানাই। এই দুটা পালা সম্পর্কে একটু মাথায় রাখবেন, মহুয়া এবং আলাল দুলালের পালা। মহুয়া পালা লিখেছেন দিজ কানাই, আর আলাল দুলালের পালা এটা লিখেছেন মনসুর বয়াতি। ঠিক আছে। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। চন্দ্রাবতী তিনি ওই যে মঙ্গল কাব্যের, মনসা মঙ্গল কাব্যের কবি যে বললাম দ্বিজ বংশী দাস, তার কন্যা ছিলেন। তিনি হলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। তিনি একমাত্র কবি যিনি বাংলায় রামায়ণ রচনা করেছেন। ঠিক আছে। তো রামায়ণ, মহাভারত এগুলো সংস্কৃত ভাষায় রচিত অনুবাদ কাব্য মধ্যযুগে আমরা পেয়েছি। রামায়ণের রচয়িতা ছিলেন বাল্মীকি, রামায়ণকে রচনা করেছেন। এখানে রামায়ণ অনুবাদ করেছেন চন্দ্রাবতী, কিন্তু মূল রচয়িতা, রামায়ণের মূল রচয়িতা তিনি হলেন বাল্মীকি। যদিও এটা তার আসল নাম না, তার আসল নাম হলো রত্নাকর। অনেক বড় দস্যু ছিলেন, কিন্তু একসময় দস্যু বৃত্তি ছেড়ে দিয়ে ধ্যানে মগ্ন হয়ে যায়, আর ধ্যান করতে করতে উইয়ের ঢিবিতে পরিণত হয়ে যায়। এই জন্য তাকে বলে বাল্মীকি, মানে উইয়ের ঢিবি। আর এই রামায়ণ যারা পরবর্তীতে অনুবাদ করেছেন তাদের মধ্যে একজন হলেন কৃত্তিবাস ওঝা। তিনি রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক ছিলেন, হ্যাঁ, এবং তিনি প্রথম অনুবাদক। আর মহাভারত যিনি লিখেছেন তার নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মহাভারত অনেকে অনুবাদ করেছেন। মহাভারতের
প্রথম অনুবাদ যিনি করেছেন তিনি হলেন কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বর তিনি রামায়ণের প্রথম, মহাভারতের প্রথম অনুবাদক, এবং তিনি চট্টগ্রামের শাসক ছিলেন পরাগল খাঁ, তার পৃষ্ঠপোষকতায় এই কাব্যটা অনুবাদ করেছেন। তবে মহাভারতের যে শ্রেষ্ঠ অনুবাদক তাকে বলা হয়, তিনি হলেন কাশীরাম দাস। তার ভাষা বেশ প্রাঞ্জল এবং জনপ্রিয় ছিল, এই জন্য তাকে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক বলা হয়। তো এই গেল মোটামুটি আমাদের মধ্যযুগের যে সকল সাহিত্যকর্ম, তাদের রচয়িতা, তাদের নাম পেলাম। এবার আসি আমরা বাংলা সাহিত্যের আধুনিক যুগ। বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে 1801 সাল থেকে। 1801 সাল থেকে অদ্যাবধি এটা হলো বাংলা সাহিত্যের আধুনিক যুগের স্থিতিকাল। তো 1800 সালে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হলেও আসলে বাংলা সাহিত্যের কাগজে কলমে আমরা যেটা দেখি, বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি ছিলেন ভারতচন্দ্র রায় গুণাকর। তিনি মারা গেছেন 1760 সালে। আসলে তার তিরোধানের মধ্য দিয়েই মূলত মধ্যযুগ শেষ হয়ে যায়। কিন্তু 1860-এর পর থেকে 1860-এর পর থেকে 1700, ভারতচন্দ্রের মৃত্যু হলো 1760 থেকে 1860, মাইকেলের বাংলায় সাহিত্য রচনার সময় থেকে শুরু করে এই যে 100 বছর, 1760-এর মৃত্যু আমরা 61 ধরলাম, এই 100 বছর সময়, এই সময়টাকে বলা হয়ে থাকে যুগ সন্ধিক্ষণ। এখানে আসলে বাংলা সাহিত্যের বিখ্যাত কোনো সাহিত্যিকও পাইনি, আর বিখ্যাত কোনো সাহিত্যকর্মও সৃষ্টি হয়নি। তবে এই সময়ে যে একজন বিখ্যাত কবি ছিলেন, তার নাম ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি কি করেছেন? তিনি আধুনিক যুগের প্রথম কবি হিসাবে তাকে বিবেচনা করা হয়। তিনি যেখানে মধ্যযুগের ধর্ম, দেবদেবী এগুলোই ছিল মূল আলোচনা, সেখানে তিনি কি করেছেন? মধ্যযুগ এবং আধুনিক যুগের মধ্যে একদম মানে সেতু রচনাকারী, সংযোগ সাধনকারী হিসেবে কাজ করেছেন। এই জন্য ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগ সন্ধিক্ষণ এর কবি। কারণ তার সাহিত্যকর্মে একদিকে যেমন মধ্যযুগের ধর্মতাত্ত্বিক বৈশিষ্ট্য পেয়েছি, আবার অন্যদিকে আধুনিক যুগের মানবতাবাদী বৈশিষ্ট্যও পেয়েছি। এই জন্য তাকে যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে বিবেচনা করা হয়। তো ঈশ্বরচন্দ্র গুপ্তের যে কৃতিত্ব, সেখানে আমরা দেখব যে তিনি বিখ্যাত কিছু কবিতা রচনা করেছেন। আমরা এই কবিতাগুলো বিভিন্ন সময় বিভিন্ন পাঠ্য বইয়ে পেয়েছি। যেমন আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়, একটা বিখ্যাত কবিতা বড় কে। তারপরে একটা বিখ্যাত কবিতা হলো তপসে মাছ। অতি ছোট থেকে ছোট, সাধারণ থেকে সাধারণ বিষয় নিয়ে তিনি কি করেছেন? তপসে মাছ। তারপরে স্বদেশ, তারপরে আনারস, তারপরে নীলকর, এগুলো তার এক একটা বিখ্যাত কবিতা। নীলকর কবিতায় তিনি মহারানী ভিক্টোরিয়াকে সম্বোধন করে কতগুলো কথা লিখেছেন। তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু, শিখিনি সিং বাঁকানো, কেবল খাবো খোল বিচালি ঘাস, যেন রাঙ্গা আমলা তুলে মামলা গামলা ভাঙ্গে না। আমরা ভুসি খেলে খুশি হব, ঘুষি খেলে বাঁচবো না। বেশ রসিকতা তিনি এখানে করেছেন। তো ঈশ্বরচন্দ্র গুপ্ত, তাকে ব্যঙ্গ রচনার প্রবর্তক বলা হয়, এবং তিনি তার লেখার মধ্যে যতটা মানে কি করেছেন, তার লেখার মধ্যে তিনি যতটা ব্যঙ্গ বিদ্রুপের আশ্রয় নিয়েছেন, অতটা গভীরে আসলে তিনি প্রবেশ করেননি। এই জন্য তার শিষ্য ছিলেন বঙ্কিম, ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে বলেছেন যে এত বড় প্রতিভা ইয়ার্কিতেই ফুরাইয়া গেল। তো এরকম বিখ্যাত কবিতা, যেগুলোকে তার প্রবোধ প্রভাকর এই গ্রন্থের মধ্যে তিনি
এই কবিতাগুলোকে সংকলন করেন। প্রবোধ প্রভাকর। তারপরে আরেকটা আছে হিত প্রভাকর, যেটা তিনি গদ্যে পদ্যে রচনা করেছিলেন। বাংলা সাহিত্যের যে আধুনিক যুগ, এই পুরো আধুনিক যুগটাকে দুইটা ভাগ করা হয়, আর এই ভাগ দুটো করা হয় রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। তো বাংলা সাহিত্যের এই যে আধুনিক যুগ 1801 থেকে আজ পর্যন্ত, এই আধুনিক যুগটাকে দুটা ভাগে ভাগ করা হয়, আর এই ভাগ দুটো করা হয় রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। একটা রবীন্দ্রনাথের আগে, আর একটা হলো রবীন্দ্রনাথের পরে। তো রবীন্দ্রনাথের আগে আমরা যে সমস্ত সাহিত্যিককে পাই, তাদের মধ্যে একজন দেখলাম ঈশ্বরচন্দ্র গুপ্ত। এরকম আরো যারা কবি ছিলেন, যেমন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন, এ সময়ের কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র এই সময়ে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ছিলেন মীর মশাররফ হোসেন। এই সময়ে একজন বিখ্যাত গীতি কবি ছিলেন, যাকে আধুনিক গীতি কবিতার জনক বলা হয়। তিনি হলেন বিহারীলাল চক্রবর্তী। ছিলেন বাংলা সাহিত্যের প্রথম মহাকবি, যাকে বলা হয় প্রথম মুসলিম মহাকবি, কায়কোবাদ। এরকম বিখ্যাত কবি সাহিত্যিকরা ছিলেন রবীন্দ্রনাথের আগে। তো মাইকেল মধুসূদন দত্ত, এখানে আরেকজন বিখ্যাত সাহিত্যিকের নাম না বললেই হবে না, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার সম্পর্কে আমি একটু আগে বলে নিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাকে বলা হয়ে থাকে বাংলা গদ্যের জনক। বাংলা গদ্যকে তিনি প্রথম মৌলিক রূপ দান করেছেন, এই জন্য বিদ্যাসাগরকে কি বলা হয়? বাংলা গদ্যের জনক বলা হয়। এবং তিনি প্রথম কি করেছেন? বাংলা গদ্যে তিনি প্রথম বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্নের প্রবর্তন করেছেন, এই জন্য তাকে বলা হয় বাংলা বিরাম চিহ্নের প্রবর্তক। তিনি ইংরেজি ভাষায় যে বিরাম চিহ্নগুলো ছিল, সেগুলোকে তিনি কি করেছেন? সেখান থেকে 12টি বিরাম চিহ্ন প্রথম বাংলা ভাষায় প্রবর্তন করেছেন। তো বিদ্যাসাগর যে লেখালেখিগুলো করেছেন, তার লেখা, তিনি ছিলেন মূলত গদ্যাকার। তিনি মূলত প্রবন্ধ টাইপের লেখালেখি করেছেন। তার সাহিত্যকর্মে, বিদ্যাসাগরের সাহিত্যকর্মে আমরা পেয়েছি অনুবাদ সাহিত্য। তো অনুবাদ সাহিত্যের মধ্যে আমরা যেগুলো পেয়েছি তার কাছে, একটা হলো বেতাল পঞ্চবিংশতি, তারপরে হলো ভ্রান্তি বিলাস, যেটা তিনি কি করেছেন? যেটা উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স থেকে
এই গ্রন্থটি তিনি বাংলায় অনুবাদ করেছেন। তারপরে ঈশপের নাম শুনেছি আমরা, ঈশপের ফেবলস, ঈশপ, সেই ঈশপের ফেবলস থেকে তিনি অনুবাদ করেছেন কথামালা। এগুলো তার অনুদিত গ্রন্থ। তাছাড়া তিনি অনুবাদ করেছেন অভিজ্ঞান শকুন্তলম। আরও যে সাহিত্যকর্ম তিনি অনুবাদ করেছেন একটা হলো শকুন্তলা, যেটা অভিজ্ঞান শকুন্তলম থেকে, শকুন্তলা। তারপরে সীতার বনবাস, এগুলো হলো তার অনুদিত গ্রন্থ। বিদ্যাসাগর একটা বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন প্রভাবতী সম্ভাষণ, যেটাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গদ্য গ্রন্থ। বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গদ্য গ্রন্থ বলা হয় এই প্রভাবতী সম্ভাষণকে, যেটা তিনি তার একজন বন্ধু ছিলেন রাজনারায়ণ বসু। এই রাজনারায়ণ বসুর মেয়ে ছিল প্রভাবতী। যখন 2.5 বছরে মারা যায়, তার এই শোকে তিনি শোকবিহ্বল হয়ে পড়েন। তার শোকে তিনি রচনা করেছিলেন প্রভাবতী সম্ভাষণ। এটা বাংলা সাহিত্যের প্রথম শোকগাথাও বলা হয়, শোকগাথা। ঠিক আছে, বাংলা সাহিত্যের প্রথম শোকগাথা বলা হয়। তিনি বিদ্যাসাগর শিশুদের জন্য কতগুলি গ্রন্থ রচনা করেছিলেন। এর মধ্যে একটা গ্রন্থ ছিল বর্ণ পরিচয়, আর একটা গ্রন্থ ছিল কথামালা। বিদ্যাসাগর ব্যাকরণ রচনা করেছিলেন, যেটার নাম ছিল ব্যাকরণ কৌমুদী। আর তিনি তার আত্মজীবনীমূলক একটা গ্রন্থ রচনা করেছেন, যেটার নাম হলো বিদ্যাসাগর চরিত। তো বিদ্যাসাগরের এই সাহিত্য কর্মগুলো একটু মাথায় রাখতে হবে। এবার আসেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল বাংলা সাহিত্যে একজন উচ্চাকাঙ্ক্ষী কবি ছিলেন। বিশ্বে বড় বড় যারা মহাকবি ছিলেন, হোমার, মিল্টন, ভার্জিল, তাদের মতো তিনি একজন বড় কবি হবেন, বিশ্বজোড়া তার খ্যাতি ছড়িয়ে পড়বে। এই আশায় বুক বেঁধে বাংলাকে অবজ্ঞা করে তিনি ইংরেজিতে লেখালেখি শুরু করেছিলেন। তিনি ভেবেছিলেন বাংলায় লিখলে আমার এই লেখা কেউ বুঝবেও না, আর আমার এই প্রত্যাশা পূরণ হবে না। তখন তিনি কি করলেন? তখন তিনি বাংলাকে অবজ্ঞা করে ইংরেজিতে লেখালেখি শুরু করেছিলেন। একটা কাব্য লিখেও ফেলেছিলেন, সেটার নাম ছিল দ্য ক্যাপটিভ লেডি। কিন্তু কাব্য লেখার পরে দেখলেন তার সেই আশায় গুড়ে বালি। মহাকবি তো দূরের কথা, কবি হিসেবেও কেউ পাত্তা দেয় না। হতাশ হলেন, তিনি শুরু করলেন বাংলায় লেখা। তো প্রথম তিনি ইংরেজি কাব্য রচনা করলেও তিনি যখন বাংলায় লেখালেখি শুরু করেছিলেন, তার সাহিত্যিক জীবন বেশি দিন ছিল না। তার জন্ম ছিল 1824 খ্রিস্টাব্দে, মৃত্যু হয়েছে 1873 খ্রিস্টাব্দে। কিন্তু 73 পর্যন্ত লিখতে পারেননি। 65 সালের মধ্যে তার লেখালেখি ক্লোজ। মাত্র 6 বছরের সাহিত্যিক জীবন ছিল, কিন্তু এই 6 বছরে তিনি যতগুলো প্রোডাক্ট আমাদের উপহার দিয়েছেন, এত কম সময়ের মধ্যে এত বিখ্যাত সাহিত্যকর্ম আর অন্য কোনো লেখকের পক্ষে লেখা সম্ভব হয় নাই। যে কারণে মাইকেল সম্পর্কে বলা হয়ে থাকে যে মাইকেল বাংলা সাহিত্যকে 100 বছর এগিয়ে দিয়ে গেছেন। আবার কেউ বলেছেন বাংলা সাহিত্যকে তিনি 500 বছর এগিয়ে দিয়ে গেছেন, কারণ সেই মাপের সাহিত্যকর্ম আর অন্য কারো কাছে আমরা পাইনি। তো মাইকেলের কাছে আমরা যে বিখ্যাত সাহিত্যকর্মগুলো পেয়েছি, তিনি যেমন নাটক রচনা করেছেন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। তিনি প্রথম সার্থক নাটক রচনা করেছেন, যেটার নাম হলো শর্মিষ্ঠা। তিনি রচনা করেছেন প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক।
প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। তিনি রচনা করেছেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক, যেটার নাম হলো পদ্মাবতী। তিনি বাংলায় প্রথম কি করেছেন, অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেছেন। এই পদ্মাবতী নাটকের কিছু ডায়লগ ছিল কবিতায়, আর সেখানেই তিনি কি করেছেন, তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেছেন। তো এখানে মাইকেলের এই রকম বিখ্যাত নাটক রচিত হয়েছে। তিনি বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য রচনা করেছেন, তার মহাকাব্যের নাম হলো মেঘনাদ বধ। বধ কার নাম? রাবণের ছেলে। বধ কি বধের হাড্ডি সেই জন্য না, বধ হলো কি করা, বধ করা, হত্যা করা। এখানে মেঘনাদ বধ বাংলা সাহিত্যের প্রথম সার্থক এবং শ্রেষ্ঠ মহাকাব্য, প্রথম সার্থক ও শ্রেষ্ঠ মহাকাব্য। এটা 1861 সালে রচিত হয়েছে, সালটা একটু মাথায় রাখবেন। তো মেঘনাদ বধ মহাকাব্যে যে চরিত্রগুলো আমরা পাই, মেঘনাদ, রাম, তারপরে রাবণ, লক্ষণ, সীতা, প্রমীলা, এরকম বিখ্যাত কিছু চরিত্র একটু খেয়াল রাখতে হবে। কে কে? একটা হলো রাম, রাবণ, তারপরে লক্ষণ, বিভীষণ, তারপরে সীতা, তারপরে প্রমীলা। এই চরিত্রগুলো খেয়াল রাখবেন। তিনি দুইটা বিখ্যাত প্রহসন রচনা করেছেন। একটা হলো একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও। প্রহসন দুটোর নাম মাথায় রাখবেন। মাইকেলের কাছে আমরা কাব্য পেয়েছি। বাংলা কবিতায় তিনি অনেক নতুনত্বের জন্ম দিয়েছেন। বাংলা কবিতায় তিনি কি এনেছেন? তিনি পত্র কাব্য এনেছেন। বীরাঙ্গনা, প্রথম পত্রকাব্য ছিল তার বীরাঙ্গনা। এরপরে তিনি রচনা করেছেন তিলোত্তমা সম্ভব। তিলোত্তমা সম্ভব এটা হলো অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্য তার। আর তার কাছে আমরা পেয়েছি চতুর্দশপদী কবিতাবলী। চতুর্দশপদী কবিতাবলী, এই গ্রন্থের নামগুলো শিখে রাখবেন। এবার আসি দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র বাংলা সাহিত্যে বাংলাদেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে প্রথম তিনি নাটক রচনা করেছেন। তার নাটকের নাম হলো নীল দর্পণ। এটা একটা বিখ্যাত নাটক। কি বললাম কথাটা? আর্থসামাজিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে লেখা বাংলা ভাষার প্রথম নাটক ছিল এটা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তবে দীনবন্ধু মিত্রের কাছে আমরা কিছু প্রহসন পেয়েছি। প্রহসন দুটোর নাম মনে রাখবেন। একটা হলো বিয়ে পাগলা বুড়ো। বিয়ে পাগলা বুড়ো, এই প্রহসনটার নাম মাথায় রাখবেন। আরেকটা হলো সধবার একাদশী। জামাই বাড়ির আরেকটা প্রহসন তার রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক, প্রথম সার্থক ঔপন্যাসিক।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক ছিলেন এবং তিনি যে প্রথম সার্থক উপন্যাস রচনা করেছেন সেটার নাম ছিল দুর্গেশ নন্দিনী। আর তিনি রচনা করেছেন প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা। নাম দুটো মাথায় রাখবেন। তো বঙ্কিমকে বলা হয়ে থাকে সাহিত্য সম্রাট, বঙ্কিমকে বলা হয়ে থাকে বাংলার স্কট। বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক ছিলেন স্যার ওয়াল্টার স্কট। তার আদর্শ অনুসরণে তিনি রচনা করেছেন ঐতিহাসিক কাহিনীকে ঐতিহাসিক কাহিনীর সাথে রোমান্সের সংযোগ ঘটিয়ে তিনি প্রায় তার 8টা উপন্যাসের মধ্যে এরকম মানে ঐতিহাসিক ধর্মী রোমান্টিক উপন্যাস রচনা করেছিলেন। তো এই কারণে বঙ্কিমচন্দ্রকে বলা হয়ে থাকে বাংলার স্কট এবং তিনি হলেন এই উপমহাদেশের প্রথম গ্র্যাজুয়েট বিএ পাস মহাপুরুষ। মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার আর প্রথম মুসলিম ঔপন্যাসিক। মীর মশাররফ হোসেন। তো মীর মশাররফ প্রথম মুসলিম নাট্যকার হিসেবে নাটক রচনা করেছিলেন বসন্ত কুমারী। এবং প্রথম ঔপন্যাসিক হিসেবে তিনি রচনা করেছেন রত্নবতী। তার আরো কিছু বিখ্যাত উপন্যাস আছে। তার আত্মজীবনীমূলক একটা উপন্যাস আছে, সেটা হলো গাজী মিয়ার বস্তানি এবং উদাসীন পথিকের মনের কথা। উদাসীন পথিকের মনের কথা এই দুটো তার আত্মজীবনীমূলক উপন্যাস। আত্মজীবনীমূলক উপন্যাস, ঠিক আছে। মীর মশাররফ হোসেনের কাছে আমরা যে নাটক পেয়েছি, একটা নাটক তো বললাম বসন্ত কুমারী, আর একটা নাটকের নাম মাথায় রাখবেন, সেটা হলো জমিদার দর্পণ। নীল দর্পণ লিখেছিলেন দীনবন্ধু মিত্র, আর সেখানে নীলকরদের অত্যাচারের কাহিনী ছিল। আর তিনি রচনা করেছেন জমিদার দর্পণ, যে উপন্যাসের মধ্যে যে নাটকের মধ্যে তিনি কি করেছেন, জমিদারদের অত্যাচারের কাহিনী উপস্থাপন করেছেন। এগুলো তার কি ছিল? এগুলো তার নাটক ছিল। আর মীর মশাররফ হোসেনের কাছে আমরা একটা বিতর্কিত প্রবন্ধ পেয়েছি, গোজীবন, গরু জবেহ করা না করা, এই নিয়ে তিনি এই প্রবন্ধটা রচনা করেছেন। আর আমার জীবনী, এটা তার আরেকটা গ্রন্থ, আমার জীবনী। এই গ্রন্থের নামগুলো একটু মাথায় রাখবেন। বিহারীলাল চক্রবর্তী, যিনি বাংলা আধুনিক গীতি কবিতার জনক এবং তিনি রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচিত। তো বিহারীলাল চক্রবর্তী কি করেছেন? তিনি গীতি কাব্য রচনা করেছেন। গীতি কবি কাকে বলে? যিনি তার একান্ত ব্যক্তিগত আবেগ, অনুভূতি, কল্পনাকে যখন সুরের ঝংকারে প্রকম্পিত করে উপস্থাপন করেন, তখন সেটা হয় গীতিকাব্য। আর তার যে সমস্ত বিখ্যাত গীতিকাব্য, বিহারীলাল চক্রবর্তীর কয়েকটা গীতিকাব্যের নাম লিখে রাখবেন। একটা হলো সারদা মঙ্গল, তারপরে সাধের আসন,
বঙ্গ সুন্দরী আর একটা নাম লিখে রাখেন। এই কয়েকটা গীতিকাব্যের নাম লিখে রাখবেন। কায়কোবাদ, কায়কোবাদ এটা যদিও তার সাহিত্যিক ছদ্মনাম, কিন্তু তার আসল নাম হলো মোহাম্মদ কাজেম আল কুরাইশি। মোহাম্মদ কাজেম আল কুরাইশি। তিনি প্রথম মুসলমান হিসেবে মহাকাব্য রচনা করেছেন, যেটার নাম হলো মহাশ্মশান। এই মহাশ্মশান মহাকাব্যটি তিনি রচনা করেছিলেন। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে সংগঠিত হয়েছিল কাবুলদের সাথে মারাঠাদের, মহারাষ্ট্র আর কি। এই কাবুল অধিপতি ছিলেন আহমেদ শাহ আবদালি, তার সাথে মানে মারাঠা সেনাপতি ছিলেন ইব্রাহিম কার্দি। তাদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধের ভয়াবহতা, এই যুদ্ধের ক্ষয়ক্ষতি, এই যুদ্ধে যে ব্যাপক প্রাণনাশ, এগুলো নিয়েই তিনি রচনা করেছেন মহাশ্মশান। তো এটা তার বিখ্যাত মহাকাব্য। এটা 1904 সালে প্রকাশিত হয়েছে। এটা ছাড়া তার বিরহ বিলাপ, বিরহ বিলাপ একটা প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এটা মাত্র 13 বছর বয়সে এটা তিনি প্রকাশ করেছিলেন এবং বাংলা সাহিত্যে দীর্ঘায়ু প্রাপ্ত কবি ছিলেন। প্রায় 94 বছর তিনি বেঁচে ছিলেন। তার জন্ম হয়েছিল 1857 সালে, যখন সিপাহী বিপ্লব, আর মৃত্যু হয়েছে ভাষা আন্দোলনে ঠিক 1 বছর পর, অর্থাৎ 1951 সালে। আর তার কিছু কিছু কাব্যগ্রন্থ আছে। এই দুটো গ্রন্থের নাম মাথায় রাখবেন। তো আমরা এতক্ষণ যাদের সম্পর্কে ধারণা দিলাম, তারা সবাই রবীন্দ্রনাথের পূর্ববর্তী সাহিত্যিক হিসেবে পরিচিত। তো বাংলা সাহিত্যের যে আধুনিক যুগ বলছিলাম, দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা রবীন্দ্রনাথের আগে আর একটা হলো রবীন্দ্রনাথের পরে। রবীন্দ্রনাথের পরে এখানে রবীন্দ্রনাথের পর থেকে শুরু করে, অর্থাৎ রবীন্দ্রনাথের জন্ম হয়েছে কত, 1861 থেকে 1941, অর্থাৎ এই 1861, হ্যাঁ, এরপর থেকে আজকে হলো 2021 সাল, 18 জানুয়ারি, সন্ধ্যা কয়টা, 7টা। এই হলো রবীন্দ্র পরবর্তী আধুনিক যুগ। আর এই রবীন্দ্র পরবর্তী আধুনিক যুগে সবচেয়ে ভয়াবহ, কারণ এই সময় সবচেয়ে বেশি কবি সাহিত্যিকের আগমন ঘটেছে। আর এত কবি সাহিত্যিক আর এত লেখালেখি, এগুলো দেখে একজন পাঠক সহজেই কি হয়ে যায়, ভড়কে যায়, যে এতগুলো কিভাবে শেষ করব। আসলে সাহিত্য তো অনেকেই রচনা করেছেন, কিন্তু সবার সব সাহিত্যই তো এক পাল্লায় মাপা যাবে না। আপনাদের একটু দেখে শুনে বুঝে শুনে পড়তে হবে। তো এখানে আমি রবীন্দ্র সমসাময়িক যারা, যে সমস্ত সাহিত্যিক ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য যে সমস্ত সাহিত্যিক সম্পর্কে আপনাদের ধারণা দিতে হবে। একটা হলো রবীন্দ্রনাথ নিজেই, রবীন্দ্রনাথ, তারপরে শরৎ, তারপরে রোকেয়া সাখাওয়াত হোসেন, তারপরে নজরুল, তারপরে জীবনানন্দ, তারপরে জসিমউদ্দিন। আর মানিক বন্দ্যোপাধ্যায়, এবং ফররুক আহমদ।
জীবনানন্দ দাশ। রবীন্দ্র যুগের এই সমস্ত লেখক ইম্পর্টেন্ট, তাদের থেকে তাদের লেখাজোখাগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এমন কোনো শাখা প্রশাখা নাই কেবল মহাকাব্য ছাড়া যেখানে তার বিচরণ নাই। তিনি প্রত্যেকটা শাখায় সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ, বিভিন্ন ধারার গ্রন্থ রচনা করেছেন। রবীন্দ্রনাথের উপন্যাসগুলোর মধ্যে বিখ্যাত যে সমস্ত উপন্যাসকে মাথায় রাখতে হবে আপনাদের, একটা হলো বউ ঠাকুরানীর হাট, যেটা তার প্রথম প্রকাশিত উপন্যাস, বউ ঠাকুরানীর হাট। এছাড়া যে উপন্যাসগুলোর নাম মাথায় রাখতে হবে, একটা হলো গোরা, যেটাকে এপিক ধর্মী উপন্যাস বলা হয়ে থাকে। এছাড়া শেষের কবিতা, এটাকে রোমান্টিক বা কাব্যধর্মী, গীতিধর্মী যে কোনোভাবে ট্রিট করা হয়। এবং চোখের বালি, এই উপন্যাসগুলোর নাম একটু মাথায় রাখবেন। বউ ঠাকুরানীর হাট এটা হলো তার প্রথম, গোরা এটা রাজনৈতিক উপন্যাস, এটা তার রাজনৈতিক এবং এটাকে এপিক ধর্মী বলা হয়ে থাকে। শেষের কবিতা এটা তার বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসের মধ্যে তিনি রোমান্সকে অনেক সূক্ষ্মভাবে উপস্থাপন করেছেন। সেখানে যে চরিত্রগুলো তিনি উপস্থাপন করেছেন এর মধ্যে অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল, এই চরিত্রগুলো একটু খেয়াল রাখবেন। এবং এই উপন্যাসে কিছু চরণ আছে, এগুলো পরীক্ষা আসে। গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়। তারপরে ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। আর একটা বিখ্যাত চরণ যেটা গান আকারে তিনি শেষে বলেছিলেন যে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও। এই চরণগুলো খেয়াল রাখবেন। চোখের বালি এটা বিধবা এক মেয়ের কাহিনী সেখানে উপস্থাপন করেছেন। তো চোখের বালি, এটা আমি উপরে লিখছি, চোখের বালি উপন্যাসে যে চরিত্রগুলো আছে এগুলো একটু মাথায় রাখতে হবে। তো এখানে এই চরিত্রগুলো একটু খেয়াল রাখবেন। রবীন্দ্রনাথের নাটকগুলোর মধ্যে যে নাটকের নামগুলো আপনাদের মাথায় রাখতে হবে, নাটকের মধ্যে একটা হলো বাল্মীকি প্রতিভা, এটা তার প্রথম প্রকাশিত নাটক, এটা প্রথম। এবং রুদ্রচন্দ্র এটাকে বলা হয় তার প্রথম নাটিকা। আরেকটা নাটকের নাম লিখে রাখেন বিসর্জন, যেটাকে তার বলা হয় শ্রেষ্ঠ নাটক। বিসর্জন এটা তার শ্রেষ্ঠ নাটক। এই নাটকে রবীন্দ্রনাথ নিজেই অভিনয় করেছেন। কয়েকটা গল্পের নাম লিখে রাখেন। দেনা পাওনা এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক, তার এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প দেনা পাওনা। যদিও এটা প্রথম সার্থক, কিন্তু প্রথম যে তিনি গল্পটা রচনা করেছিলেন সেটার নাম ছিল ভিখারিণী। এই ছোট গল্পটা রবীন্দ্রনাথের নিজের কাছেই এটা
ভালো লাগে না, এটাকে তিনি পরিত্যক্ত ঘোষণা করেছেন, কিন্তু এটা তার প্রথম প্রকাশিত। তো গল্পগুলোর মধ্যে কিছু গল্প আছে যেগুলো অতি প্রাকৃত বিষয় নিয়ে, যেমন অতি প্রাকৃত বিষয় নিয়ে যে গল্প আছে, একটা হলো ক্ষুধিত পাষাণ। তারপরে কতগুলো গল্প আছে যেই গল্পের মধ্যে মুসলমান চরিত্র আছে, তার মধ্যে হলো মুসলমান চরিত্র। একটা হলো মুসলমানের গল্প, মুসলমানের গল্প, তারপরে কাবুলিওয়ালা, তারপরে মুকুট, শুভা এবং ক্ষুধিত পাষাণ। এই ছোট গল্পগুলোর মধ্যে মুসলমান চরিত্র তিনি উল্লেখ করেছেন। এরপরে আসি শরৎচন্দ্র। শরৎচন্দ্র যাকে বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী বলা হয়। শরৎচন্দ্র মূলত কথাশিল্পী। কথাশিল্পী কাকে বলে? গল্প এবং উপন্যাস, গল্প এবং উপন্যাস এই দুটো শাখায় যার তার দক্ষতার বিচরণ, সেই শাখা দুটো বাংলা সাহিত্যে কথাশিল্প, এবং এই দুটো শাখায় যার বিচরণ তাকে কথাশিল্পী বলা হয়ে থাকে। শরৎচন্দ্রকে বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী। তো তিনি যে গল্পগুলো রচনা করেছেন, গল্পগুলোর মধ্যে বিখ্যাত যে সমস্ত তার গল্প রয়েছে, একটা হলো মন্দির। মন্দির এটা তার প্রথম। মহেশ, মহেশ গল্পের মধ্যে মহেশের সম্পর্কে একটা গান আছে যে তোমার মহেশ, গফুর মহেশ এখন কোথায় কেমন আছে, গফুর, আমিনা, মহেশ, এই গল্পের একটা গরুকে নিয়ে তার এই ছোট গল্পটা। আর তাছাড়া তার মেজো দিদি, মেজো দিদি তার একটা বিখ্যাত গল্প আছে। মেজো দিদি আছে, বড় দিদি আছে, তাই না, বিন্দুর ছেলে। কতগুলো উপন্যাস সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। উপন্যাসের মধ্যে শরৎচন্দ্রের প্রথম উপন্যাস হলো বড় দিদি। তারপরে তার আত্মজীবনীমূলক উপন্যাস হলো শ্রীকান্ত। ত্রিভুজ প্রেমের উপন্যাস গৃহদাহ। গৃহদাহ এটা ত্রিভুজ প্রেমের উপন্যাস। শ্রীকান্ত হলো তার আত্মজীবনীমূলক এবং শ্রেষ্ঠ উপন্যাস। আচ্ছা, এরপরে আসি নজরুল। নজরুল রোকেয়া আছেন, যাকে তিনি মূলত নারীবাদী, বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখক, এবং তাকে কি বলা হয়, মুসলিম নারী জাগরণের বা নারী জাগরণের অগ্রদূত বলা হয়। তিনি মূলত একজন প্রাবন্ধিক। নারীদেরকে তিনি কি করার জন্য, সচেতন করার জন্য, নারীদেরকে শিক্ষায় এগিয়ে নেওয়ার জন্য তিনি বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছিলেন। তো এই জীবনানন্দ দাশ, তারপরে জসীমউদ্দিন, মানিক বন্দ্যোপাধ্যায়, মূলত এই সমস্ত লেখকদের সম্পর্কে আমাদের কিছু কিছু ধারণা নিতে হবে। এবং পরবর্তী যারা উল্লেখযোগ্য কিছু সাহিত্যিক আছেন, শামসুর রহমান, তারপরে সৈয়দ শামসুল হক, নির্মল দ্বিগুণ, তাদের সম্পর্কেও আমরা একটু একটু ধারণা নিব। আশা করি এই কয়েকজন লেখক সম্পর্কে পড়লে আপনাদের সাহিত্যের ওপরে একটা কমপ্লিট একটা প্রিপারেশন তৈরি হবে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য শুভ কামনা রইল।